ভারতের কারাগারে আটক থাকার পর ফিরে এসেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় তাদের বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের যে মূল 2 আসামি, অর্থাৎ যারা গুলি করেছেন বলে এরই মধ্যে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিট পরবর্তীতে আবারও এখন সিআইডির তদন্তে রয়েছে। সেখানে যেই 2 জনকে প্রধান আসামি করা হয়েছে, ফয়সাল করিম এবং আলমগীর, তাদেরকে ভারত থেকে গ্রেফতার। দর্শক, আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাকারী নিজের মুখে ফাঁসি চাইলেন, নিজের ফাঁসি নিজেই আবেদন করলেন। তারপরে আদালত তাকে রিমান্ডে নিয়ে গিয়েছেন এবং সেই রিমান্ডের পর বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। কোন কোন বিএনপি নেতা ধরা খেতে যাচ্ছে সে নিজেই সবকিছু বলে দিয়েছেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা এই বিষয়টি জানতে চান। কার কার ইন্ধন ছিল? একটা ছেলে তো হুট করে একটা ছেলেকে গুলি করতে পারে না। এখানে কত কোটি টাকার ব্যবসা ছিল, কত কোটি টাকা অফার করা হয়েছিল এবং এর নৈপথ্যে রয়েছে কে, কার লেজগুলো রয়েছে তার পিছে। দর্শক, সবকিছু মিলছে আজকের ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। চলুন, আমরা যদি জানতে চাই তাহলে পুরো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে থাকি। চলুন আমরা শুনতে থাকি। অবশেষে ধরা পড়ল সেই দুর্ধর্ষ খুনিরা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামিরা দেশ ছেড়ে পালিয়েও শেষ রক্ষা পেল না। ওসমান বিন হাদি খুনের ঘটনায় এবার ঘটল সবচেয়ে বড় এবং চমকপ্রদ ঘটনা, যে খুনিদের হন্য হয়ে খুঁজছিল বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করে রাতারাতি হাওয়া হয়ে গিয়েছিল, তারা অবশেষে ধরা পড়েছে। তবে বাংলাদেশে নয়, ধরা পড়েছে পাশের দেশ ভারতে। আর তাদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে বা কারা ছিল এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড? কেন এই ভয়ঙ্কর খুনিরা আবার বাংলাদেশে ঢোকার ছক কষছিল? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি খুন। অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়, যা দেশের রাজনীতিতে গভীর শোক এবং ক্ষোভের জন্ম দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান 2 আসামি পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন নিখোঁজ ছিল। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। বাংলাদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে তারা সীমান্ত পাড়ি দেয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল টাস্ক ফোর্স এক অত্যন্ত শ্বাসরুদ্ধকর এবং সুকৌশলী অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এবং পশ্চিমবঙ্গ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এই খবর সামনে আসতেই গোটা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বইছে খুশির বন্যা। কিন্তু প্রশ্ন হলো, এই দুর্ধর্ষ খুনিরা ভারতে গেল কিভাবে? STF দেয়া তথ্য অনুযায়ী খুনের পর এই অপরাধীরা মেঘালয় সীমান্ত ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতের মেঘালয়ের পাহাড়ি এবং দুর্গম এলাকা ব্যবহার করে তারা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সক্ষম হয়। ভারতে প্রবেশের পর তারা এক জায়গায় স্থির থাকেনি। নিজেদের আসল পরিচয় গোপন করে, আত্মগোপন করে, বারবার স্থান পরিবর্তন করে তারা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে চিরকাল লুকিয়ে থাকা সম্ভব নয়।
এসটিএফ এর কাছে একটি অত্যন্ত গোপন এবং বিশ্বাসযোগ্য তথ্য আসে যে বাংলাদেশের চাঁদাবাজি ও খুনের মতো গুরুতর অপরাধ সংগঠিত করে দুই পলাতক আসামি পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের তথ্য। তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর মূলত সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের জন্যই এই বনগাঁ সীমান্তকে বেছে নিয়েছিল। হয়তো তাদের পরিকল্পনা ছিল দেশে ফিরে এসে নতুন কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা অথবা পুরনো কোনো আক্রোশ মেটানো। গত 7 ও 8 মার্চের মধ্যবর্তী রাতে অর্থাৎ শনিবার দিবাগত মধ্যরাতে এসটিএফ এর চৌকস দল যখন বনগাঁ এলাকায় সাঁড়াশি অভিযান চালায় তখন এই দুই পলাতক আসামির আর পালানোর কোনো পথ খোলা ছিল না। একেবারে হাতে নাতে গ্রেফতার করা হয় ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখকে। গ্রেফতারের পর রবিবার তাদের ভারতের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থানের দায়ে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবার এবং তার রাজনৈতিক সহযোদ্ধারা দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের অপেক্ষায় আছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই বিচারের পথ অবশেষে উন্মুক্ত হবে বলে আশা করা যায়। তবে এই খুনিদের দেশে এনে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আর কারা কারা জড়িত ছিল। এই দুই খুনিকে আর্থিকভাবে রাজনৈতিকভাবে কারা সহযোগিতা করেছে। রাজনীতির মাঠে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু দিনের পর দিন চাঁদাবাজি এবং গুপ্ত হত্যার মতো জঘন্য অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি, তা এই নতুন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী হই যেখানে মাঠ পর্যায়ের খুনিদের ধরে মূল হোতাদের আড়াল করার এক সুনিপুণ নাটক সাজানো হয়। আপনাদের নিশ্চয়ই 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগির সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের কথা মনে আছে। সেই নৃশংস ঘটনার পর বিশ্বজুড়ে যখন নিন্দার ঝড় ওঠে, তখন পরিস্থিতি সামাল দিতে সৌদি সরকার তড়িঘড়ি করে কয়েকজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করে এবং ফাঁসি দড়িতে ঝোলায়। গোটা বিশ্বকে দেখানোর চেষ্টা করা হয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আসল নির্দেশদাতা, যিনি হুকুমের আসামি, সেই মাস্টার মাইন্ড MBS এর টিকিটিও কেউ ছুঁতে পারেনি। মূল হোতাকে সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে রেখে কেবল ভাড়াটে খুনিদের শাস্তি দিয়ে পুরো ঘটনাটি অত্যন্ত চতুরতার সাথে ধামাচাপা দেওয়া হয়েছিল। আজ ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনের এই আকস্মিক গ্রেফতার কি কেবলই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রাজনৈতিক অঙ্ক? আমাদের গভীরভাবে ভাবতে হবে। আপাত দৃষ্টিতে এই দুজনকে আটকের মাধ্যমে কি আসল হুকুমের আসামিকে খাশোগি হত্যাকাণ্ডের মতোই আড়াল করার কোনো সূক্ষ্ম ব্লুপ্রিন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে? ফয়সাল এবং আলমগীর হয়তো কেবলই ঘুঁটি, তারা নির্দেশ পালনকারী বা ভাড়াটে খুনি হিসেবে এই জঘন্য কাণ্ড ঘটিয়েছে। কিন্তু কার নির্দেশে তারা এত বড় একটা কাজ করার সাহস পেল? একজন স্ত্রীকে স্বামীহারা করলো, তাকে খুঁজে বের করতেই হবে। নৈপথ্যে থেকে কারা তাদের অস্ত্র, অর্থ, রাজনৈতিক প্রশ্রয় এবং সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করার মতো বিশাল লজিস্টিক্স সাপোর্ট দিল? এই মাস্টার মাইন্ডেরা কিন্তু এখনো পর্দার আড়ালেই বহাল তবিয়তে রয়েছে। এর পাশাপাশি দেশের রাজনীতিতে আরও একটি ঘটনা ঘটেছে যা এই অস্থিতিশীল পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ঢাকা 8 আসনে যেখানে শরীফ ওসমান বিন হাদি দাঁড়িয়েছিলেন, সেই একই আসনের এমপি মির্জা আব্বাস তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে একটি মামলা ঠুকে দিয়েছেন। বোঝাই যাচ্ছে রাজনৈতিক মাঠ কতটা উত্তপ্ত এবং এর ভেতরে কত গভীরে হিসাব নিকাশ চলছে। সচেতন নাগরিক এবং বিপ্লবী জনতা হিসেবে আমাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, বিচারের নামে ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা বাংলাদেশে আর কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। শুধু ফয়সাল আর আলমগীরকে দেশে ফিরিয়ে এনে বিচার করলেই এই ঘটনার প্রকৃত বিচার হবে না। তাদের রিমান্ডে নিয়ে কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে সেই অদৃশ্য হাতগুলোকে, যারা দূর থেকে বসে এই হত্যাকাণ্ডের নকশা তৈরি করেছে, যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে। সেই মূল হোতাদের যে কোনো মূল্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কেবল ব্যবহৃত অস্ত্রটিকে ধ্বংস করলেই হবে না, যে হাত সেই অস্ত্র চালিয়েছে তাকেও শেকল পরাতে হবে, নচেত শহীদ শরীফ ওসমান বিন হাদি রক্ত বৃথা যাবে এবং দেশে গুম খুনের এই বিচারহীনতার সংস্কৃতি কখনোই বন্ধ হবে না। কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশ তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়। তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় উসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখে দাঁড় করানো হবে।
ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের এসটিএফ বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা সিআইডি বলছে শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন কনসিউলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে একটি বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওসমান হাদি, যার ইতিহাস এতটা ভয়াবহ হয়ে গেল, যার স্ত্রী আজকে স্বামীহারা হয়ে গেলেন, আজকে তিনি নেই, তার সন্তানটা এতিম হয়ে গেলেন। পুরো বাংলাদেশের মানুষ যেন বুকে শোকে যেন তার জন্য কেঁদে ফেলছেন। তার আমরা জানাজায় দেখেছি হাজারো যুবক, তরতাজা যুবক, জানে না সে কবে কান্না করেছেন, কিন্তু এই ব্যক্তির জন্য চোখের পানি ফেলিয়েছেন। দর্শক, এই ব্যাপারগুলো আসলে উদ্গ্রীব হয়ে আছেন দর্শকরা, যে কবে হাদি হত্যার আসামির ফাঁসি হবেন এবং সেটা নিজ চোখে তারা তৃপ্তি সহকারে দেখবেন। এরকম অনেক অডিয়েন্স, অনেক মানুষ বাংলাদেশের অপেক্ষা করছেন। তার মধ্যে কি আপনিও সেই যে হাদি হত্যাকারীর অরিজিনাল যে হত্যাকারী, তার বিচার হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলাক এবং নিজের চোখে সেটা তৃপ্তি সহকারে দেখবেন। এটা কার কার ইচ্ছা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। কি বের হচ্ছে এবং কে কে ধরা খেয়ে যাচ্ছে, কোন কোন বিএনপি নেতা ধরা খাবে, সকল কিছু প্রকাশ হবে শুধুমাত্র এই চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।